নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্যই নিয়ে চলে এসেছি ইতিহাস থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, আমার ইচ্ছাই আইন উক্তিটি কার? সঠিক উত্তর সোরোজ লুই। পরের প্রশ্ন, ফ্রান্সের লবণ করকে কী বলা হয়? সঠিক উত্তর গ্যাবেল। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? সঠিক উত্তর অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, আমি রাষ্ট্র উক্তিটি কার? সঠিক উত্তর চতুর্দশ লুই। পরের প্রশ্ন, দ্বিতীয় জাস্টিনিয়ান নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর নেপোলিয়ান। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর নেপোলিয়ন বোনাপার্ট 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কবে বাস্তিল দুর্গের পতন হয়েছিল? সঠিক উত্তর 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। পরের প্রশ্ন, কবে কোড নেপোলিয়ান প্রচলিত হয়? সঠিক উত্তর 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ান কর্তৃক। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? সঠিক উত্তর মূর্ব বংশের রাজা সোরোজ লুই। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? সঠিক উত্তর মন্তেস্কু। পরের প্রশ্ন, মন্তেস্কুর লেখা দুটি গ্রন্থের নাম লেখো। সঠিক উত্তর দ্য স্পিরিট অব লজ এবং দ্য পার্সিয়ান লেটার্স। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, ফ্রান্সের ধর্মকরের নাম কি? সঠিক উত্তর টাইথ। পরের প্রশ্ন, অ্যাসাইনেট কি? সঠিক উত্তর ফরাসি কাগজি নোটের নামই হলো অ্যাসাইনেট। পরের প্রশ্ন, ফ্রান্সে বাধ্যতামূলক বেগার শ্রমকে কি বলা হয়? সঠিক উত্তর করভি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কাকে ইউরোপের মুক্তিদাতা বলা হয়? সঠিক উত্তর নেপোলিয়নকে। পরের প্রশ্ন, ফ্রান্সে কারা অর্থলোলুপ নেকড়ে নামে পরিচিত ছিল? সঠিক উত্তর ইন্টেন্ডেন্টরা। পরের প্রশ্ন, ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি কে ছিলেন? সঠিক উত্তর নেলসন। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কোন দেশ নেপোলিয়নের বিরুদ্ধে পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল? সঠিক উত্তর রাশিয়া। পরের প্রশ্ন, কবে রাজা সোরোজ লুইয়ের প্রাণদণ্ড দেওয়া হয়? সঠিক উত্তর 1793 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি। পরের প্রশ্ন, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর রুসো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, নেপোলিয়ন কোন দেশকে গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স এ পরিণত করেন? সঠিক উত্তর পোল্যান্ড ও রাশিয়ার কিছু অংশকে। পরের প্রশ্ন, কোন দ্বীপে নেপোলিয়ন জন্মগ্রহণ এবং কোন দ্বীপে নেপোলিয়ন মৃত্যুবরণ করেন? জন্মগ্রহণ করেন কোর্সিকা দ্বীপে এবং মৃত্যুবরণ করেন সেন্ট হেলেনা দ্বীপে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর 1805 খ্রিস্টাব্দে 21 অক্টোবর ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন, টিলসিটের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? সঠিক উত্তর 1807 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নেপোলিয়ন কবে রাশিয়া আক্রমণ করেন? সঠিক উত্তর 1812 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কোড নেপোলিয়নের মোট ধারার সংখ্যা কত? সঠিক উত্তর 2287টি। পরের প্রশ্ন, রোবোস্পিয়ার কোন দলের নেতা ছিলেন? সঠিক উত্তর জ্যাকোবিন দলের। পরের প্রশ্ন, পাদুয়ার ঘোষণা কে করেন? সঠিক উত্তর অস্ট্রিয়ার রাজা লিওপোল্ড। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, ফরাসি বিপ্লবের 3টি আদর্শ কী ছিল? সঠিক উত্তর সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। পরের প্রশ্ন, কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়? সঠিক উত্তর লাইপজিগের যুদ্ধকে। পরের প্রশ্ন, টিপু সুলতান কোন ক্লাবের সদস্য ছিলেন? সঠিক উত্তর জ্যাকোবিন ক্লাবের। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দেখো, সোরোজ লুইয়ের অর্থমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর তুর্গো নেকার। পরের প্রশ্ন, ফরাসি সমাজের বাইবেল কাকে বলা হয়? সঠিক উত্তর কোড নেপোলিয়নকে। পরের প্রশ্ন, সিজালপাইন প্রজাতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়?
সঠিক উত্তর ইটালিতে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। নেপোলিয়নের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম লেখো। সঠিক উত্তর নেপোলিয়ন অন নেপোলিয়ন। পরের প্রশ্ন, আমি বিপ্লবের ধ্বংসকারী, কে বলেছেন? সঠিক উত্তর নেপোলিয়ন। পরের প্রশ্ন, ওয়াটারলুর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? সঠিক উত্তর 1815 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী ভাগে শূন্যস্থান পূরণ করো, যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, নেপোলিয়ন শূন্যস্থান এর সঙ্গে ফন্টেনব্লু চুক্তি স্বাক্ষর করেন। সঠিক উত্তর চতুর্থ শক্তি জোটের সাথে। পরের প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর লিও টলস্টয়ের রচনা। এবার আসছি পরবর্তী প্রশ্নে। নেপোলিয়ন ড্যাশ খ্রিস্টাব্দে নিজেকে সম্রাট হিসাবে ঘোষণা করেন। সঠিক উত্তর 1804 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কত বছর পর স্টেটস জেনারেলের অধিবেশন হয়? সঠিক উত্তর 175 বছর পর। পরের প্রশ্ন, কাঁদিদ গ্রন্থের লেখক হলেন? সঠিক উত্তর ভলতেয়ার। এবার আসছি পরবর্তী ভাগে সত্য মিথ্যা নির্ণয় করো, যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, ফরাসি জাতীয় সভার নতুন নাম সংবিধান সভা, এটি একটি সত্য বিবৃতি। পরের প্রশ্ন, রুশ গেরিলা বাহিনীকে কুলাক বলা হয়, এটি একটি মিথ্যা বিবৃতি। সঠিক উত্তর বসাক। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, ফ্রান্স উষ্ণজল নীতি গ্রহণ করেছিল, এটি একটি মিথ্যা বিবৃতি। সঠিক উত্তর রাশিয়া। পরের প্রশ্ন, ফ্রান্সে ডাইরেক্টরি শাসন শুরু হয় 1795 খ্রিস্টাব্দে, এটি একটি সত্য বিবৃতি। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লব হয় 1789 খ্রিস্টাব্দে, এটি একটি সত্য বিবৃতি। এবার আসছি পরবর্তী ভাগে সঠিক ব্যাখ্যাটি লেখো। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের পেছনে দার্শনিকদের বিশেষ ভূমিকা ছিল। এর সঠিক ব্যাখ্যাটি হল, দার্শনিকরা তাঁদের বক্তব্যের মাধ্যমে ফরাসিদের ভাবজগতে বিপ্লব এনেছিলেন। পরের প্রশ্ন, ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মানুষ অভিজাতদের ঘৃণা করত। এর সঠিক ব্যাখ্যাটি হল, অভিজাতরা অন্যায়ভাবে বিশেষ অধিকার ভোগ করত। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কোড নেপোলিয়ন ত্রুটিমুক্ত ছিল না। এর সঠিক ব্যাখ্যা হলো, নারী সমাজকে মর্যাদা দেয়নি বলে। পরের বিবৃতি, নেপোলিয়ন বার্লিন ডিক্রি জারি করেন। এর সঠিক ব্যাখ্যাটি হলো, নেপোলিয়ন মহাদেশীয় ভূখণ্ডে ইংল্যান্ডের পণ্য প্রবেশ বন্ধ করতে চেয়েছিলেন। এবার আসছি পরবর্তী ভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, ওসিয়ারিজম বলতে কি বোঝো? উত্তর দেখে নেব। ওসিয়ারিজম শব্দের অর্থ হল প্রাচীন আমল। 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে মুর্বো রাজবংশের রাজত্ব ছিল। এই সময়কালকেই বলা হয় আসিয়ারিজম। এই সময়ে সামাজিক অবস্থা ছিল বৈষম্যে ভরা এবং রাজনৈতিক অবস্থা ছিল ভারাক্রান্ত। এবার আসছি পরবর্তী প্রশ্নে, লিজিয়ন অফ অনার কি? উত্তর দেখে নেব। লিজিয়ন অফ অনার হল নেপোলিয়ন কর্তৃক প্রবর্তিত ফ্রান্সের একটি রাষ্ট্রীয় সম্মান। ফরাসি সম্রাট নেপোলিয়ন রাজকর্মচারীদের উৎসাহিত করার উদ্দেশ্যে দক্ষ রাজকর্মচারীদের একটি বিশেষ সম্মান প্রদানের উদ্যোগ নেন। এটি লিজিয়ন অফ অনার নামে পরিচিত। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, টেনিস কোর্টের শপথ কাকে বলে? উত্তর দেখে নেব। 1789 খ্রিস্টাব্দের 20 জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা সভাকক্ষে গিয়ে দেখেন সভাকক্ষটি তালাবন্ধ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা মিরাবো ও আবেসিয়েসের নেতৃত্বে নিকটবর্তী টেনিস খেলার মাঠে জড়ো হয় এবং তারা শপথ গ্রহণ করে যে যতদিন না তারা ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা করতে পারবে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। এই ঘটনায় টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। এবার আসছি পরবর্তী প্রশ্নে, থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? উত্তর দেখে নেব। ফ্রান্সে লাল সন্ত্রাসের নেতা ছিলেন রোবোস্পিয়র। রোবোস্পিয়র সন্ত্রাসের শাসনের দ্বারা ফ্রান্সে ব্যাপক হারে হত্যাকাণ্ড চালিয়ে যান। এতে আতঙ্কিত হয়ে জ্যাকোবিন দল 1794 খ্রিস্টাব্দের 27 এপ্রিল রোবোস্পিয়ার ও তার অনুগামীদের বন্দি করে পরদিন তাদের গিলোটিনে হত্যা করে। এই ঘটনা থার্মিডোরীয় প্রতিক্রিয়া নামে পরিচিত। এবার আসছি পরবর্তী প্রশ্নে, লেতর দ্য ক্যাসে কি? উত্তর দেখে নেব। লেতর দ্য ক্যাসে হলো বিপ্লবের আগে প্রচলিত ফ্রান্সে এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার সাহায্যে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা হতো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দেখো, ব্রাউনসুইক ঘোষণা কাকে বলে? উত্তর দেখে নেব। 1792 খ্রিস্টাব্দে আগস্টে অস্ট্রিয়া ও প্রাশিয়ার যৌথ সেনাপ্রধান ডিউক অব ব্রাউনসুইক এক ঘোষণার মাধ্যমে ফরাসিদের সতর্ক করে দেন যে ফরাসি রাজপরিবারের নিরাপত্তা বিঘ্নিত হলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন। এই ঘোষণা ব্রাউনসুইক ঘোষণা নামে পরিচিত। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো,
সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? উত্তর দেখে নেব। 1792 খ্রিস্টাব্দে ফ্রান্সে বিপ্লবী কমিউন রাজতন্ত্রের সমর্থক কয়েক হাজার মানুষ কারাগারে বন্দী ছিল। ফ্রান্সের রাজতন্ত্র বিরোধী উত্তেজিত জনতা কারাগারে ঢুকে রাজভক্ত সন্দেহে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে। এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো, লাইপজিগের যুদ্ধকে কেন জাতিসমূহের যুদ্ধ বলা হয়? উত্তর দেখে নেব। 1813 খ্রিস্টাব্দে চতুর্থ শক্তিজোটের বিভিন্ন সদস্য রাষ্ট্র জার্মানির লাইপজিগের যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করে। ইউরোপের প্রায় 13টি রাষ্ট্র লাইপজিগের যুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে অংশ নেয়। এই জন্য এই যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, শতদিবসের রাজত্ব কি? উত্তর দেখে নেব। 1815 খ্রিস্টাব্দের শুরুতে নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন। সাধারণ মানুষ নেপোলিয়নকে সাদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান। এরপর তিনি 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা ইতিহাসে শতদিবসের রাজত্ব নামে পরিচিত। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, স্পেনীয় ক্ষত কি? উত্তর দেখে নেব। ফরাসি সম্রাট নেপোলিয়ন স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফকে বসিয়ে দিলে স্পেনবাসী নেপোলিয়নের বিরুদ্ধে তীব্র সংগ্রাম শুরু করে এবং যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে নেপোলিয়নের বাহিনীর পরাজয় ঘটে এবং জোসেফ স্পেন থেকে ফিরে আসতে বাধ্য হয়। স্পেনে নেপোলিয়নের পরাজয়কেই স্পেনীয় ক্ষত বলা হয়। এবার আসছি পরবর্তী প্রশ্নে। পোড়ামাটির নীতি কি? উত্তর দেখে নেব। ফরাসি সম্রাট নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে রাশিয়া যুদ্ধ এড়িয়ে পিছিয়ে যেতে শুরু করে। পিছিয়ে যাওয়ার সময় ফরাসি বাহিনী যাতে রাশিয়ায় এসে সমস্যায় পড়ে সেজন্য তারা নিজেদের রাস্তাঘাট, সেতু ধ্বংস করে। এছাড়া খাদ্যশস্য এবং শস্যক্ষেত্র সব কিছুতে আগুনে পুড়িয়ে দেয় এবং পানীয় জলে বিষ মিশিয়ে দেয়। রাশিয়ার সেনাদের এই যে পদক্ষেপ তাকেই পোড়ামাটির নীতি বলা হয়। এবার আসছি পরবর্তী প্রশ্নে। বার্লিন ডিক্রি কি? উত্তর দেখে নেব। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করার জন্য নেপোলিয়ন 1806 খ্রিস্টাব্দে 11 নভেম্বর বার্লিন ডিক্রি জারি করেন। এর দ্বারা ঘোষণা করা হয় যে ফ্রান্স বা তার মিত্র দেশ এবং কোনো নিরপেক্ষ দেশের বন্দরগুলিতে ইংল্যান্ডের জাহাজের প্রবেশ নিষেধ। যদি ইংল্যান্ডের কোনো জাহাজের এর অমান্য করে তবে তাকে বাজেয়াপ্ত করা হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। নীলনদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর হলো নীলনদের যুদ্ধ 1798 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ব্রিটিশ নৌসেনাপতি ছিলেন নেলসন এবং নেলসনের হাতে নেপোলিয়ন পরাজিত হন। এবার আসছি পরবর্তী প্রশ্নে। কোড নেপোলিয়ন কি? উত্তর দেখে নেব। 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসক নেপোলিয়ন 4 জন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে একটি কমিশন গঠন করেন এবং এই কমিশন 4 বছর অক্লান্ত পরিশ্রম করে দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আইনগুলির মধ্যে পার্থক্য দূর করে এবং পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে দেশের একটি নতুন আইন ব্যবস্থা চালু করেন। একেই কোড নেপোলিয়ন বলা হয়। এবার আসছি পরবর্তী প্রশ্নে। কনফেডারেশন অফ দ্য রাইন কি? উত্তর দেখে নেব। ফরাসি সম্রাট নেপোলিয়ন জার্মানির উটেমবার্গ, বেডেন প্রভৃতি ছোট ছোট রাজ্য দখল করে এদের নিয়ে কনফেডারেশন বা রাষ্ট্র সমবায় গঠন করেন। একেই কনফেডারেশন অব দ্য রাইন বলা হয়। এর প্রতিষ্ঠাতা হলেন ফরাসি সম্রাট নেপোলিয়ন। এবার আসছি পরবর্তী ভাগে 3 থেকে 4টি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান 4। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক ও সামাজিক কারণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, ফ্রান্সে বিপ্লব পূর্ববর্তী কর ব্যবস্থার পরিচয় দাও। এবার আসছি পরবর্তী প্রশ্নে। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কিভাবে নেপোলিয়নের পতনের কারণ ছিল তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, ফরাসি সংবিধান সভা কর্তৃক ঘোষিত ব্যক্তি ও নাগরিকের অধিকার সম্পর্কে যা জানো লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। টিকা লেখো কোড নেপোলিয়নের গুরুত্ব, অর্থাৎ কোড নেপোলিয়ন সম্পর্কে যা জানো এবং তার গুরুত্ব কী সে বিষয়ে তোমাদের একটি টিকা লিখতে হবে। পরের প্রশ্ন, নেপোলিয়নের রাশিয়া আক্রমণের পরিচয় দাও। এবার আসছি পরবর্তী ভাগে যার প্রতিটির মান 8। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা কতটা যুক্তিযুক্ত
পক্ষে ও বিপক্ষে যুক্তি দিয়ে বোঝাও। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের বৃহত্তর প্রভাব কী ছিল তা তোমাদের উল্লেখ করতে হবে। আজ এই পর্যন্তই বন্ধুরা। তবে শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি অবশ্যই নিজেদের পাঠ্য বইটি ভালোভাবে খুঁটিয়ে পড়ে রাখবে। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।